অনুরোধ জানাচ্ছি। এই পর্বের মডারেটর দায়িত্ব পালন করবেন জনাব মোহাম্মদ আবু সালেহ, সময় নিয়ন্ত্রক থাকবেন কাজী আজিজুল হাকিম নাহিদ, আর বিচার কার্য পরিচালনা করবেন অধ্যাপক আবুল কালাম। অধ্যাপক আবুল কালাম স্যারকে মঞ্চে এসে বিচারকের আসনে শাসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিচারকের দায়িত্ব পালন করবেন জনাব হাবিবুর রহমান পাটোয়ারি। জনাব হাবিবুর রহমান পাটোয়ারিকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য তার দৃষ্টি আকর্ষণ করছি এবং জনাব রাসেল হাসান এই তিনজন বিচার কার্য পরিচালনা করবেন। আমরা দেখতে পাচ্ছি সভাপ্রধান মহোদয় মঞ্চে এসেছেন, সভাপ্রধানের আসন গ্রহণ করছেন। আমি মাইক্রোফোনে আবুল সালেহ আপনার দৃষ্টি আকর্ষণ করছি। মডারেটর আবুল সালেহ, আপনি মাইক্রোফোনে আসবেন প্লিজ। ধন্যবাদ রাসেল হাসানকে। বিতর্কের প্রস্তাবিত বিষয় অবকাঠামোগত উন্নয়ন, সাংস্কৃতিক উন্নয়ন অধিগত অ্যাকশন। পক্ষদল চাঁদপুর সরকারি মহিলা কলেজ এবং বিপক্ষ দল চাঁদপুর মেডিকেল কলেজ। ইতিমধ্যে উভয় দলের বিদ্যার্থী তাদের ষষ্ঠ আসনে আসন গ্রহণ করেছে। আমরা পরিচয় করে দিব। তার আগে আজকের এই বিতর্ক প্রতিযোগিতাতে উল্লাস করবে, কলেজ পর্যায়ে উল্লাস করবে যিনি সম্মানিত সভাপতির আসনে আসন গ্রহণ করেছেন পাবনা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জনাব প্রফেসর বিলকিস আজিজ মহোদয়ের কাছ থেকে বিতর্কটি শুরু করবার জন্য বিনীতভাবে অনুমতি প্রার্থনা করছি। আজকে বিতর্কের বিষয় অবকাঠামোগত উন্নয়নের চেয়ে সাংস্কৃতিক উন্নয়ন অধিকতর টেকসই। পক্ষের দল চাঁদপুর সরকারি মহিলা কলেজ, বিপক্ষের দল চাঁদপুর মেডিকেল কলেজ। আমি শুরু করার জন্য সকলকে অনুরোধ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত সভাপতি মহোদয়কে অনুমতি প্রদান করবার জন্য। এই পর্যায়ে বিতর্কের নিয়ম বলে দিচ্ছি। প্রত্যেক বক্তা মূল পর্বে 5 মিনিট করে সময় পাবে। 4 মিনিটের সতর্ক সংকেত এবং পুরো 5 মিনিটের চূড়ান্ত সংকেত দেওয়া হবে। এছাড়াও উভয় দলের দলপ্রধান যুক্তিখণ্ড পর্বে 2 মিনিট করে সময় পাবে। 1.5 মিনিটের সতর্ক সংকেত এবং পুরো 2 মিনিটের চূড়ান্ত সংকেত দেওয়া হবে। পরিচয় করে দিচ্ছি। পরিচিত হবে চাঁদপুর সরকারি মহিলা কলেজ পক্ষ দলের প্রথম বক্তা তামান্না ইসলাম জোহাকে। পরিচিত হবে দ্বিতীয় বক্তা মাহমুদা আক্তার সুবর্ণা এবং তাদের দলপ্রধান উম্মে হাবিবা মুনু। এ পর্যায়ে বিপক্ষ দল চাঁদপুর মেডিকেল কলেজের প্রথম বক্তা তাসলিম তাবাসসুম আদিবা, দ্বিতীয় বক্তা রুবাইয়া তাসলিম উর্বি এবং তাদের দলপ্রধান মোহাম্মদ সুরভ হাসান। ধন্যবাদ সকলকে। আমরা বিতর্কটি শুরু করছি। বিতর্কের প্রস্তাবিত বিষয় অবকাঠামোগত উন্নয়নের চেয়ে সাংস্কৃতিক উন্নয়ন অধিকতর টেকসই। প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি প্রস্তাবিত বিষয়ের পক্ষ দল চাঁদপুর সরকারি মহিলা কলেজের প্রথম বক্তা তামান্না ইসলাম জুহাকে তার 5 মিনিটের বক্তব্য উপস্থাপন করবার জন্য। তামান্না ইসলাম জুহা। চাঁদপুর বিতর্ক প্রতিযোগিতা 2020 আজকের আয়োজনে উপস্থিত মাননীয় মডারেটর বিচারক মণ্ডলী প্রতিপক্ষের বন্ধুরা এবং উপস্থিত সুধী সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। বিতর্ক চলছে বিতর্কের আজকের প্রস্তাবনা অবকাঠামোগত উন্নয়নের চেয়ে সাংস্কৃতিক উন্নয়ন অধিকতর টেকসই। অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আমি ও আমার দল বিষয়ের পক্ষে অবস্থান করছি। মডারেটর বিতর্কের গভীরে যাওয়ার লক্ষ্যে বিষয়ের গুরুত্বপূর্ণ প্রবচনগুলো সংজ্ঞানের দাবি রাখে। তা হলো 1 অবকাঠামোগত উন্নয়ন, 2 সাংস্কৃতিক উন্নয়ন এবং 3 টেকসই। মডারেটর অবকাঠামোগত উন্নয়ন বলতে একটি দেশে
দেশে বা কোনো অঞ্চলে মৌলিক সেবাগুলোর উন্নয়ন বা সম্প্রসারণকে বোঝায়। মানে আজকে সংস্কৃতি আমাদের চিন্তা চেতনা বিকাশ ঘটায় এবং সাংস্কৃতিক উন্নয়ন বলতে একটি দেশের সমাজের সাংস্কৃতিক ঐতিহ্য, মূল্যবোধের রীতিনীতি এবং শিল্পকলা সমূহের সংরক্ষণ, প্রচার এবং বিকাশকে বোঝায়। মানে আজকের বিতর্কে টেকসই শব্দটি দ্বারা উন্নয়নের এমন একটি অবস্থাকে বোঝানো হচ্ছে যে অবস্থায় উক্ত উন্নয়ন দীর্ঘমেয়াদে স্থায়ী থাকে এবং ভবিষ্যতে তার কার্যকারিতা ও উপযোগিতা বজায় রাখে। মানে লক্ষ্য করুন, আজকে আমরা কেন বলছি যে অবকাঠামোগত উন্নয়নের চেয়ে সাংস্কৃতিক উন্নয়ন অধিকতর টেকসই? কারণ সাংস্কৃতিক উন্নয়ন হচ্ছে এমন একটি উন্নয়ন যা মানুষের মেধা, তার চিন্তা মননের বিকাশ ঘটায়। মানে আজকে আমরা সাংস্কৃতিক উন্নয়ন বলতে এমন একটি উন্নয়নকে বোঝাচ্ছি না যে আমি খুব ভালো গান গাইতে পারি অথবা আমি খুব ভালো চিত্রাঙ্কন করতে পারি, এটা কখনোই সাংস্কৃতিক উন্নয়ন না। আজকে আমরা সাংস্কৃতিক উন্নয়ন বলতে আমাদের সংস্কৃতিকে বুকে ধারণ করে মেধা ও মননের বিকাশকে বোঝাচ্ছি। আজকে আমরা আমাদের সাংস্কৃতিক উন্নয়ন বলতে আমাদের ঐতিহ্যকে সংস্কারে উদ্ভাসিত করার কথা বলছি। মানে আমরা 1952 সালে ভাষা আন্দোলনের কথা বলি। উক্ত সময় ভাষা আন্দোলনের যে সাংস্কৃতিক আন্দোলন গড়ে উঠেছিল, উক্ত সাংস্কৃতিক আন্দোলনের ফলশ্রুতিতে পরবর্তীতে কিন্তু আমরা আমাদের বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছি। উক্ত ভাষা আন্দোলন আমাদের বাঙালিদের মধ্যে যে বীজ বপন করেছিল, সেই বীজ পরবর্তীতে এক মহাযুদ্ধে পরিণত হয়েছে, যার ফলশ্রুতিতে আমরা 1971 সালে স্বাধীনতা অর্জন করতে পেরেছি। অর্থাৎ 1952 সালে সেই সাংস্কৃতিক আন্দোলন আমাদের মধ্যে স্থায়ী ছিল 1971 সাল পর্যন্ত। যে স্থায়িত্ব আজ আমাদের মধ্যে বহমান রয়েছে, সেই ভাষা আন্দোলনের চেতনা আজ আমরা আমাদের মনে বহন করে নিয়েছি। আমরা দেখতে পাই প্রতি বছর মহাসমারোহে 21শে ফেব্রুয়ারি আজ আমাদের দেশে পালন করা হচ্ছে। সারা বিশ্বে এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হচ্ছে। এর কারণ সাংস্কৃতিক উন্নয়ন। সেই এই যে সাংস্কৃতিক চেতনা টেকসই হয়েছে, আর এই কারণে আমরা বলছি যে অবকাঠামোগত উন্নয়নের চেয়ে সাংস্কৃতিক উন্নয়ন অধিকতর টেকসই। মানে টেকসই উন্নয়ন অভ্যাসের অন্যতম একটি পূর্ব শর্ত হচ্ছে পরিবেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করা। কিন্তু আজকে আমাদের প্রতিপক্ষরা যে অবকাঠামোগত উন্নয়নের কথা বলছে, সেই অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে আজকে আমাদের পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়ছে। আজকে সে অবকাঠামোগত উন্নয়নের নামে আমাদের পরিবেশ ধ্বংস হচ্ছে। আমরা আমাদের বনভূমি ধ্বংস করছি, আমরা আমাদের বনভূমি করছি, নদী ভরাট করছি, যার ফলশ্রুতিতে আমাদের পরিবেশ আর বিপর্যয়ের মুখে পড়ছে। ইত্তেফাক 13 ফেব্রুয়ারি 2024 তথ্য মতে ঠাকুরগাঁয়ে টাঙ্গন নদী ভরাট করে রিসোর্ট নির্মাণের কাজ করা হচ্ছে। এই তথাকথিত অবকাঠামো উন্নয়নের কারণে নদী গতিপথ বাধাগ্রস্ত করে এবং নদীতে সংকীর্ণ করে বাঁধ নির্মাণের জন্য ঘাট তৈরি করা হয়েছে, যার কারণে বর্ষা মৌসুমে এই পানি কারণে বৃষ্টির জলাবদ্ধতা তৈরি হবে অথবা বৃষ্টিগুলো নদী ভরাটে চলে যাবে, যার কারণে কৃষকরা অভিযোগ করেছেন। এখন প্রতিপক্ষের বন্ধুরা যে অবকাঠামোগত উন্নয়নের কথা বলছেন, সে অবকাঠামোগত উন্নয়ন কিন্তু আজকে আমাদের কৃষিজমি ধ্বংস করছে, আজকে আমাদের কৃষককে এক বিপর্যস্ত অবস্থার মুখোমুখি করছে। তাহলে আমরা সেই উন্নয়নকে কিভাবে টেকসই উন্নয়ন বলতে পারি, আশা করি প্রতিপক্ষের বন্ধুরা বুঝিয়ে দিয়ে যাবেন। এখানে আজকে আমরা বলছি যে অবকাঠামোগত উন্নয়ন অধিকতর টেকসই, সাংস্কৃতিক উন্নয়ন অবকাঠামোগত উন্নয়নের চেয়ে অধিকতর টেকসই। ধন্যবাদ। তামান্না ইসলাম জোহরকে তার মূল পর্বে বক্তব্য উপস্থাপনের জন্য। এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি প্রস্তাবিত বিষয়ের বিপক্ষ দল চাঁদপুর মেডিকেল কলেজের প্রথম বক্তা তাসনিম তাবাসসুম আদিবাকে তার মূল পর্বে বক্তব্য উপস্থাপনের জন্য। তাসনিম তাবাসসুম আদিবা। বিতর্কের শুরুতেই এমন একটি গ্রামের কথা চিন্তা করি যেখানে একটি ভালো রাস্তা হলো। সেই গ্রামে যদি একটি ভালো রাস্তা তৈরি করে দেওয়া যায়, তাহলে গ্রামের মানুষের চলাচলে গতি আসবে। বিভিন্ন স্থানে গড়ে উঠবে হাট বাজার, শহর থেকে গ্রামের বিভিন্ন জিনিস বিক্রির পাশাপাশি গ্রামের উৎপাদিত স্থানীয় কারুশিল্প, শিল্পজাত দ্রব্যের সাথে শহরের মানুষের পরিচয় ঘটানোর সুযোগও সহজ হবে।
এতে অর্থনৈতিক ও সাংস্কৃতিক উভয় উন্নয়ন সাধিত হবে। মাননীয় মডারেটর বিজ্ঞ বিচারক মন্ডলী আলোচনা যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে অবকাঠামোগত উন্নয়নের চেয়ে সাংস্কৃতিক উন্নয়ন অধিকতর টেকসই। আমি আমার দলের বিপক্ষে অবস্থান করছি। আমার প্রতিপক্ষ বন্ধুরা অবকাঠামোগত উন্নয়ন ও অধিকতর টেকসই এই দুটি জেলার সংজ্ঞানে বেশ কার্যকর করছেন বলে মনে করেছি। তাদের ভালোভাবে বিষয়টি বুঝিয়ে দেওয়ার জন্য পুনরায় সংজ্ঞায়ন করছি। অবকাঠামো কি? অবকাঠামো হলো একটি দেশের অর্থনৈতিক, সামাজিক এবং রাষ্ট্রীয় কার্যক্রম সহজ ও সুন্দরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় মৌলিক, বাহ্যিক এবং সাংগঠনিক পরিকাঠামো। আর অবকাঠামোগত উন্নয়ন বলতে বোঝায় সবুজ প্রযুক্তি, সম্পদের দক্ষ ব্যবহার এবং দীর্ঘমেয়াদী পরিবেশগত প্রভাব বিবেচনায় রেখে উন্নত জীবনমান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে পরিকাঠামো নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনীয় মৌলিক পরিকাঠামো এবং সুযোগ সুবিধা সৃষ্টি। যেমন পরিবহন ব্যবস্থা, রাস্তা, সেতু, রেলপথ, ইউটিলিটি, বৈদ্যুতিক, পানি সরবরাহ, কল নিষ্কাশন ব্যবস্থা, টেলিযোগাযোগ নেটওয়ার্ক এবং সরকারি প্রতিষ্ঠান যেমন শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা কেন্দ্র, হাসপাতাল ইত্যাদি। সংস্কৃতি কি? সংস্কৃতি হলো কোন জাতিগোষ্ঠী বা সমাজের জীবন প্রণালী, যেমন ভাষা, শিল্প, সঙ্গীত, খাদ্যাভ্যাস এবং নানা সামাজিক নিয়মাবলী ইত্যাদি। আর এসবের উন্নয়নই সাংস্কৃতিক উন্নয়ন। এবারে আসি আমাদের বিতর্কের বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকতর টেকসই অংশটিতে। অধিকতর অর্থাৎ তুলনামূলক অধিক এবং অভিযোজনক্ষম ও দীর্ঘমেয়াদী এবং সবকিছুকেই টেকসই বলা যাবে, যা পরিবেশ, অর্থনীতি এবং সমাজের উপর নেতিবাচক প্রভাব না ফেলে ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর ক্ষমতাকে ব্যাহত না করে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণে সক্ষম। আমি প্রথমে বলে দিতে চাই, আমরা জানি সাংস্কৃতিক উন্নয়ন গুরুত্বপূর্ণ, কিন্তু অধিকতর টেকসই হওয়ার পাল্লায় অবকাঠামোগত উন্নয়ন সাংস্কৃতিক উন্নয়নের চেয়ে অনেক বেশি এগিয়ে আছে। আমি বলছি অবকাঠামোগত উন্নয়ন অধিকতর টেকসই। কেন বলছি তা যদি কয়েকটি যুক্তিকার ভাগ করি তাহলে দ্বারা এক, অবকাঠামোগত উন্নয়নে রয়েছে টেকসই হওয়ার তিনটি মৌলিক লক্ষ্য। দুই, অবকাঠামোগত উন্নয়নে রয়েছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি অর্জনে সর্বাধিক সক্ষমতা, অর্থাৎ পরিবেশ বান্ধব অর্থনৈতিক সমৃদ্ধি এবং লক্ষ্য 6, 7, 8, 9 এবং 11 অর্জনে সরাসরি ভূমিকা। তিন, অবকাঠামোগত উন্নয়নে রয়েছে সকল প্রকার উন্নয়ন ও দক্ষ মানব সম্পদ তৈরির পূর্ব শর্ত। চার, অবকাঠামোগত উন্নয়নে রয়েছে সমতা, প্রবেশগম্যতা ও জাতীয় ক্রান্তিকারী সহযোগিতা এবং সর্বোচ্চ অন্তর্ভুক্তিগুলো সমাজ গঠনে সরাসরি ভূমিকা। এবং পাঁচ, অবকাঠামোগত উন্নয়নে রয়েছে বৈশ্বিক সার্বজনীনতা। প্রথমে যুক্তি 1 দিয়ে ব্যাখ্যা করছি। যুক্তি 1 হলো অবকাঠামোগত উন্নয়নে রয়েছে টেকসই হওয়ার তিনটি মৌলিক গুণাবলী: ক, স্থায়িত্ব, খ, দুর্যোগ সহনশীলতা এবং গ, অভিযোজন ক্ষমতা। স্থায়িত্ব, কোন একটি অবকাঠামো নির্মাণের শুরুতেই লক্ষ্য থাকে। শুরুতেই লক্ষ্য থাকে সুস্থ নীতি ও প্রক্রিয়া অনুসরণ করে উন্নত প্রশিক্ষণ ও সর্বোচ্চ মানব সম্পদ ব্যবহারের পাশাপাশি প্রযুক্তিগত এবং পরিবেশগত সুরক্ষা, পর্যবেক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে অবকাঠামোটিকে 100 বর্ষ কিংবা 700 বছরের জন্য টেকসই করা। এবার আসে দুর্যোগ সহনশীলতা। উন্নত অবকাঠামোর বৈশিষ্ট্য হলো উন্নত প্রযুক্তির সমন্বয় করা। স্মার্ট সেন্সর সিস্টেম, সাইবার সিকিউরিটি সিগন্যাল, ক্লাউড কম্পিউটিং, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যানালিটিক্স, ডাটা ভিজুয়ালাইজেশন, আয়রন ডোম, ফায়ার ডিটেকশন ইত্যাদির মাধ্যমে খুব সহজেই ভূমিকম্প, অগ্নিকাণ্ড সহ সকল ধরনের দুর্যোগকে মোকাবিলা করে একটি অবকাঠামোকে টেকসই করা যায়। গ, অভিযোজন ক্ষমতা। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট সবসময় গ্রহণযোগ্য। সভ্যতার ক্রমবিকাশ ও উন্নতির সাথে তাল মিলিয়ে এগিয়ে চলা, যুগের প্রয়োজনে সংযোজন নিয়োজন করার সক্ষমতা একটি অবকাঠামোকে টেকসই করে তোলে বহুভাবে। যেমন আমরা চাইলেই কিন্তু নষ্ট ব্যাটারি কিংবা বাতি পরিবর্তন করতে পারি, মোবাইল পুরোপুরি ব্যবহার না করে চাইলে আপডেট করতে পারি, অটোমেশন এবং রোবোটিক্সের মাধ্যমে উন্নয়ন প্রক্রিয়াকে সহজ করতে পারি। আবার চাইলে নষ্ট হওয়া বৈদ্যুতিক তারকে ঠিক করে কিংবা পানির পাত্রে ছিদ্র সারাই করে আমরা অবকাঠামো সমূহে দীর্ঘমেয়াদী ব্যবহার নিশ্চিত করতে পারি। অপরদিকে সংস্কৃতির পুনর্গঠন পরিবর্তন, অস্থায়ী কিংবা কাজের বিপর্যয়ে হারিয়ে যাওয়ার প্রবণতা একে অধিকতর টেকসই হওয়ার পক্ষে রোধ করছে। অবকাঠামো নিয়ে যে তথ্য প্রচলিত আছে যে সঠিক অবকাঠামো একটি দেশের উন্নয়নের সফল, অর্থাৎ অবকাঠামোর উন্নয়ন হতে থাকে বাকি সব উন্নয়ন তেমন সামাজিক, তেমন অর্থনৈতিক কিংবা সাংস্কৃতিক এমনিতেই হতে থাকে। একে কেন্দ্র করে বাকি দুটি এমনিতেই হতে থাকে। তাই বলা যায় অবকাঠামোগত উন্নয়ন সাংস্কৃতিক উন্নয়নের চেয়ে অধিকতর টেকসই। আমি তথ্য এবং তত্ত্বের মাধ্যমে তা প্রমাণ করে দিয়ে গেলাম। ধন্যবাদ। আমি সভাপতি, ধন্যবাদ।
ধন্যবাদ তাসমিন তাবাসসুম আব্দুল্লাহকে। এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি প্রস্তাবিত বিষয়ের পক্ষদল চাঁদপুর সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বক্তা মাহমুদা আক্তার সুবর্ণাকে তার মূল পর্বের বক্তব্য উপস্থাপনের জন্য। মাহমুদা আক্তার সুবর্ণা। প্রথমে শুরু করছি আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা যুক্তি দিয়ে। তিনি বললেন অবকাঠামোগত উন্নয়নের মধ্যে রয়েছে দুর্যোগ সহনশীলতা, তাই তাদের নমুনা দেওয়া যায়। 11 আগস্ট 2023 প্রথম আলোর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় কক্সবাজার ঢাকাগামী নির্মাণাধীন রেললাইনের একটি অংশে পাথর ও মাটি সরে গেছে বন্যার কারণে। প্রতিপক্ষ বন্ধু, আপনি যে অবকাঠামোগত উন্নয়নের কথা বলছেন তার নমুনা নেই। নির্মাণাধীন রেললাইন যখন ভেঙে যায় তখন সেই অবকাঠামোগত উন্নয়নকে আপনি কিভাবে দেখতে বলছেন? প্রশ্ন রেখে গেলে প্রতিপক্ষ তাদের দ্বিতীয় বক্তা গেছে বিতর্কের মনোজ্ঞ আর যুক্তিযুক্ত খুলতে দেওয়া। এই স্লোগানকে প্রাণে হাত করে দ্বাদশ পান্ডির জাতীয় কর্ম কর্তৃক আয়োজিত আজকের বিতর্কে উপস্থিত সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকের বিতর্কে প্রস্তাবিত বিষয় অবকাঠামোগত উন্নয়নের চেয়ে সাংস্কৃতিক উন্নয়ন প্রতিষ্ঠা করছে পক্ষে বলছি। মাননীয় মডারেটর রনিত দাস গুপ্ত এবং সত্যেন সেন প্রতিষ্ঠা করেছিলেন উদিতি শিল্প গোষ্ঠী। তারা গণজাগরণের ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন গণসংগীতকে। গণসংগীতকে তারা ব্যবহার করেছিলেন মানুষকে অন্যায় পথ থেকে মুক্তি দিতে এবং মানুষকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার করে তুলতে। মাননীয় মডারেটর আজকে সাংস্কৃতিক উন্নয়ন বলতে আমরা ঠিক কি বোঝাচ্ছি আমার প্রতিপক্ষ দল ঠিক সেটাই বুঝতে পারিনি। আমরা সাংস্কৃতিক উন্নয়ন বলতে সংস্কৃতির এমন এক ইতিবাচক পরিবর্তনকে বোঝাচ্ছি যার দ্বারা আমাদের দেশের মানুষকে শুদ্ধ চিন্তার উদ্বুদ্ধ করা যাবে। এদেশের মানুষ যখন নিজস্ব সংস্কৃতি চর্চায় অনুপ্রাণিত হবে এবং নিজেদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সক্ষম হবে তখন সংস্কৃতির যে উন্নয়ন হবে আমরা তাকেই বলছি সাংস্কৃতিক উন্নয়ন। মাননীয়তা সাংস্কৃতিক উন্নয়ন সম্পর্কে ইউনেস্কো দেয় স্টেটমেন্টে বলা হয় culture is crucial for sustainable development. Culture is what makes us human. Culture is about our identity. Culture is about our history and heritage. That's why we believe that culture should be at the heart of the global debate about sustainable development. Martin Luther King ইউনেস্কো দেয় স্টেটমেন্টে বলা হচ্ছে সাংস্কৃতিক উন্নয়ন হচ্ছে সাংস্কৃতিক উন্নয়ন হচ্ছে টেকসই উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। ঠিক সেখানে দাঁড়িয়ে আমার প্রতিপক্ষ দল ঠিক কিভাবে অবকাঠামোগত উন্নয়নকে টেকসই উন্নয়নের অন্যতম প্রধান করতে বলছেন তা আমার বোধগম্য নয়। মাননীয় মডারেটর আজকে আমাদের কিশোর সমাজ গ্যাং কালচারকে আপন করে নিচ্ছে। তারা কিশোর গ্যাং এবং জঙ্গিবাদের মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এটি তারা নিজেদের মূল্যবোধের অবক্ষয় ঘটাচ্ছে। মাননীয় মডারেটর আজকে সুস্থ সংস্কৃতির চর্চার অভাবে আমাদের প্রতিপক্ষ দল এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। আজকে আমাদের প্রতিপক্ষ দল আমাদের কিশোর সমাজকে এই অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বেরিয়ে আনতে হলে প্রয়োজন আমাদের উন্নত সংস্কৃতি, যা আমাদের টেকসই সংস্কৃতির মাধ্যমে সেই ধরনের সমস্যাগুলোকে মোকাবিলা করা সম্ভব হবে। কিন্তু অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে এই সমস্যা সমাধান সম্ভব হয় না। মাননীয় মডারেটর দেখা হয় চক্ষু মিলিয়া ধর হতে দুই কাছে দিয়া একটি ধানের শিশি এবং একটি শিশির বিন্দু। কবি কবিতার মতো ঢাকা শহরের আজ বর্তমান অবস্থা। তবে কবি কবিতার এই ধানের শিশির এবং শিশির বিন্দুর পরিবর্তে করতে হবে খানাখন্ড ন্যায়গঞ্জ কিংবা ময়লা ঢাকায়। মাননীয় মডারেটর রাজধানী শহরের জুলাবস্থার কারণ অপরিকল্পিত নগরায়ন। এই স্থাপনাগুলোকে কখনো টেকসই উন্নয়ন বলা যায় না। এই স্থাপনাগুলোতে নির্মাণের মানা হয় না, কোনো নীতিমালা নেওয়া হয় না রাজ্যের ছাড়পত্র। তাই অবকাঠামোগত উন্নয়নের মুখোশে আজ ঢাকা শহর হয়েছে বসবাসের পদ্ধতি। মাননীয় মডারেটর আমার প্রতিপক্ষ দল যে টেকসই অবকাঠামোগত উন্নয়নের কথা বলছে সেই উন্নয়নের কারণে আমাদের এক নদী ভরাট হচ্ছে, আমাদের আবাদি জমিগুলো ভরাট হয়ে যাচ্ছে, ফলে আমাদের জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়ছে। 1961 সালে ক্ষুদ্র পরিমাণে ছায়ানো রমনার গঠন শুরু করেছিল পহেলা বৈশাখ উদযাপন। আর দেশব্যাপী সেই পহেলা বৈশাখ উদযাপন অত্যন্ত আড়ম্বরের সাথে পালিত হচ্ছে। দেশ ছড়িয়ে আজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে অন্তর্ভুক্ত করেছে পহেলা বৈশাখকে। মাননীয় মডারেটর ইউনেস্কোর এই ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্তিকরণকে আমাদের উন্নত সংস্কৃতি বহিঃপ্রকাশ করে না। 11 আগস্ট 2023 প্রকাশিত প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছিল প্রতিবেদন অবকাঠামোগত উন্নয়নের নমুনার কথা বলা হয়েছিল। মাননীয় মডারেটর ফারাক্কাবাদের দিকে দেখুন। অনেকে বলছেন ফারাক্কাবাদ নাকি অবকাঠামোগত উন্নয়নের উৎকৃষ্ট নিদর্শন, কিন্তু আমি বলতে চাইছি দেখুন তাকিয়ে ফারাক্কাবাদের কারণে গঙ্গা নদীর স্বাভাবিক গতিপথ ব্যাহত হচ্ছে, যার ফলে আমাদের জীববৈচিত্র্য এবং বাংলাদেশের হাজার হাজার হেক্টর জমি বর্ষাকালে এবং শীতকালে অনাবাদী হয়ে পড়ে আছে, যার ফলে আমাদের কৃষক সমাজ অত্যন্ত কষ্টকর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। মাননীয় মডারেটর আমার প্রতিপক্ষ দল অবকাঠামোগত উন্নয়নের নমুনার কথা বলতে গিয়ে টেকসই হওয়ার কথা বলেছেন। আমি দেখিয়ে গেলাম যে আমাদের অবকাঠামোগত উন্নয়নের কারণে
আমাদের আজকে জীববৈচিত্র্য কতটা ধ্বংস হচ্ছে। যে অবকাঠামোগত উন্নয়নের জীববৈচিত্র্যের ধ্বংস হয়, সেই অবকাঠামো উন্নয়নকে আমরা কখনো টেকসই উন্নয়ন বলতে পারি না। তাই আমরা এই মডেলটি আমরা বলছি অবকাঠামোগত উন্নয়নের চেয়ে সাংস্কৃতিক উন্নয়ন অধিকতর টেকসই। মনে করেন আমার প্রতিপক্ষ দলগুলি অবকাঠামোগত উন্নয়নে নাকি দ্রুত সহনশীলতা এবং টেকসই হওয়ার জন্য যথোপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়। ধন্যবাদ। ধন্যবাদ মাহমুদ আক্তার সুবর্ণাকে। বিতর্কের প্রস্তাবিত বিষয় অবকাঠামোগত উন্নয়নের চেয়ে সাংস্কৃতিক উন্নয়ন অধিকতর টেকসই। এ পর্যায়ে আলোচনা হচ্ছে প্রস্তাবিত বিষয়ের বিপক্ষতা চাঁদপুর মেডিকেল কলেজের দ্বিতীয় বক্তা রুবাইয়া তাসনিম কুর্দি তার 5 মিনিটের বক্তব্য উপস্থাপনের জন্য। রুবাইয়া তাসনিম কুর্দি। দ্বিতীয় বন্ধু, আপনারা অবকাঠামোর মাধ্যমে পরিবেশের ক্ষতির কথা বলেছেন, কিন্তু আপনারা বোধহয় অবকাঠামোগত উন্নয়নের সংজ্ঞাটি আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আমরা বারবার সঠিক অবকাঠামোগত উন্নয়নের কথা বলেছি এবং সংজ্ঞায় বলা হয়েছে সঠিক অবকাঠামোগত উন্নয়নের ভিতরে রয়েছে প্রযুক্তি, সকলের দক্ষ ব্যবহার, দীর্ঘমেয়াদী পরিবেশগত ক্ষতির প্রভাব বিবেচনায় রাখার কথা। এই তিনটি ছাড়া তো অবকাঠামোগত উন্নয়ন সম্ভবই নয়। এখন আপনারা যে কক্সবাজারের রেল থেকে বালি সরে যাওয়ার কথা বললেন, পাথর সরে যাওয়ার কথা বললেন, এই বিষয়গুলো যদি আমরা নিয়ে আসি তবে এখানে অবশ্যই এই তিনটি বিষয়ে যথেষ্ট ঘাটতি ছিল এবং সেক্ষেত্রে বলতে হবে সেখানে যারা নীতি নির্ধারণ ছিলেন তাদের নীতি নির্ধারণে তাদের চিন্তাভাবনা এবং তাদের বাণিজ্যিকতা ছিল অভাব। যারা শুনছেন আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্বাচিত হয়েছে অবকাঠামোগত উন্নয়নের চেয়ে সাংস্কৃতিক উন্নয়ন অধিকতর টেকসই এবং যথেষ্ট যুক্তিসঙ্গত কারণে আমি আমার দল বিপক্ষে অবস্থান করছি। আজকে আমাদের বিতর্কে আলোচনার মূল কেন্দ্রে রয়েছে টেকসই উন্নয়ন। টেকসই উন্নয়নের লক্ষ্যে 2015 সালে জাতিসংঘ থেকে যে 17টি লক্ষ্যের কথা বলা হয়েছিল তার মধ্যে 9 নম্বর লক্ষ্যটি ছিল শিল্প উন্নয়ন ও অবকাঠামো। অন্তর্ভুক্তির কারণ অধিকার সহনশীল অবকাঠামো নির্মাণ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শিল্পায়নের প্রবর্তন এবং উদ্ভাবনের প্রসারণ, অর্থাৎ বিশ্বব্যাপী দীর্ঘমেয়াদী উন্নয়নের লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়নের দিকেই জোর দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমার দলের প্রথম বক্তা আমাদের দলের পক্ষে বেশ কিছু যুক্তি উল্লেখ করেছে এবং তার প্রথম যুক্তির ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। আমি আমার বক্তব্যে ফিরছি। আমার দ্বিতীয় যুক্তির ব্যাখ্যা দিয়ে দেখতে হলে আমার দলের প্রথম বক্তার যুক্তিগুলো আবার বলছি। 1. অবকাঠামোগত উন্নয়নে রয়েছে টেকসই হওয়ার 3টি মৌলিক গুণাবলী: ক. স্থায়িত্ব, খ. দুর্যোগ সহনশীল উন্নত রক্ষণাবেক্ষণ ব্যবস্থা, গ. অভিযোগের ক্ষমতা। 2. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের সর্বাধিক সক্ষমতা। 3. অবকাঠামোগত উন্নয়নে রয়েছে সকল প্রকার উন্নয়ন ও দক্ষ মানব সম্পদ তৈরির পূর্ব শর্ত। 4. অবকাঠামোগত উন্নয়নে রয়েছে সমতা, প্রবেশ ক্ষমতা এবং জাতীয় ক্রান্তিকালের সহজপ্রাপ্যতা এবং সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রত্যক্ষ ভূমিকা। 5. অবকাঠামোগত উন্নয়নে রয়েছে বৈশ্বিক সার্বজনীনতা। এবার আমরা বিতর্কে যদি 2 নম্বর যুক্তির ব্যাখ্যা দিয়ে শুরু করি তবে তার মধ্যে রয়েছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সর্বাধিক সহনশীলতা। বর্তমান বিশ্বের সকল দেশই অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে পরিবেশ বান্ধব অর্থনৈতিক সমৃদ্ধির প্রতি অধিকতর মনোযোগী। বৈশ্বিক উষ্ণতা বা গ্লোবাল ওয়ার্মিং এবং নানামুখী প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে এবং তা মোকাবেলায় স্বয়ংসম্পূর্ণতা অর্জনে অবকাঠামোগত উন্নয়নের বিকল্প নেই। উদাহরণস্বরূপ বলা যায় সবুজ প্রযুক্তি, সোলার এনার্জি এবং নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নের সকল প্রকার উন্নত প্রযুক্তির সহায়তা অবকাঠামোগত উন্নয়নের নজির। এছাড়াও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা 6 নিরাপদ পানি ও স্যানিটেশন, লক্ষ্যমাত্রা 7 সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি, লক্ষ্যমাত্রা 8 যথোচিত কর্ম ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, লক্ষ্যমাত্রা 9 শিল্প উন্নয়ন ও অবকাঠামো এবং লক্ষ্যমাত্রা 11 টেকসই নগর ও সমাজ অর্জনে সরাসরি ভূমিকা রাখে অবকাঠামোগত উন্নয়ন। আরো বিস্তারিতভাবে যদি বলি তবে লক্ষ্যমাত্রা 6 নিরাপদ পানি ও স্যানিটেশনের 3 নম্বর ধারায় বলা আছে দূষণ হ্রাস করে পানিতে আবর্জনা নিক্ষেপ বন্ধ করে এবং ক্ষতিকর রাসায়নিক পদার্থ ও উপকরণ নির্গমনের পর্যায়ে নিয়ে এসে অপরিশোধিত বর্জ্য পানির অনুপাত অর্ধেকে নামিয়ে এনে এবং বৈশ্বিকভাবে পুনঃসংযোজন ও নিরাপদ পুনর্ব্যবহার উল্লেখযোগ্য পরিমাণে বাড়িয়ে পানির গুণগত মান বৃদ্ধি করা। লক্ষ্য 7 সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানি, অর্থাৎ সকলের জন্য সাশ্রয়ী, নির্ভরযোগ্য, টেকসই ও আধুনিক জ্বালানি সহজলভ্য করা, যা অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমেই করা সম্ভব। লক্ষ্য 8 যথোচিত কর্ম ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, অর্থাৎ সকলের জন্য পূর্ণাঙ্গ ও উৎপাদনশীল কর্মসংস্থান এবং সভ্য কর্মসুযোগ সৃষ্টি ও স্থিতিশীল অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন। বোঝাই যাচ্ছে দীর্ঘমেয়াদী টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে অবকাঠামোগত উন্নয়নের বিকল্প নেই। লক্ষ্য 9 শিল্প উদ্ভাবন ও অবকাঠামোর 9.4 বলা আছে 2030 সালের মধ্যে সকল দেশের নিজস্ব সামর্থ্য অনুযায়ী অবকাঠামো উন্নয়ন সহ শিল্প কারখানার সংস্কার সম্পন্ন করা, যাতে সেগুলো বর্ধিত সম্পদ ব্যবহার দক্ষতা এবং পরিচ্ছন্ন এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি ও শিল্পপণ্য উৎপাদন প্রক্রিয়ার অধিকতর ব্যবহারের মাধ্যমে টেকসই শিল্পধারার প্রসারণ ঘটাতে পারে। এবং সবশেষে লক্ষ্য 11 বলা আছে টেকসই নগর সম্পদের অন্তর্গত অন্তর্ভুক্তিমূলক নিরাপদ অধিকার সহনশীল এবং
টেকসই নগর ও জনবসতি গড়ে তোলা। উল্লিখিত সবগুলো লক্ষ্য বৈশিষ্ট্য বিহিত এবং তা বাস্তবায়নে অবকাঠামোগত উন্নয়নে রয়েছে সর্বাধিক সক্ষমতা। এবার 2 নম্বর যুক্তি সমর্থনে যদি যুক্তি দেয় এর সঠিকতা প্রমাণ করছি। 2 নম্বর যুক্তি কয়েক সমর্থনে যদি বলি তবে জোসেফ ও মার্টিন জেলকে পরিবেশগত আধুনিকীকরণ তত্ত্ব বা ইকোলজিক্যাল মডার্নাইজেশন থিওরি অনুযায়ী প্রযুক্তিগত উদ্ভাবন, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার ও পরিবেশ বান্ধব অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে পরিবেশ সুরক্ষার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হয়। এবার আসি 2 নম্বর যুক্তি ক্ষয়ের সমর্থনে ব্যাখ্যা মডার্নাইজেশন আধুনিকীকরণ করতে শিল্পায়ন, নগরায়ন ও প্রযুক্তিগত অগ্রগতিকে সহজতর করে আধুনিক টেকসই সমাজ অর্জনের জন্য অবকাঠামোগত উন্নয়ন অপরিহার্য। এটি আমার কথা নয়, ওয়ার্ল্ড ইউনেস্কোর আধুনিকীকরণ তত্ত্বের ভাষা। যুক্তি 3 সকল প্রকার উন্নয়নের দক্ষ মানব সম্পদ তৈরির পূর্বশর্ত। আপনি যাই করতে চান না কেন অবকাঠামো আপনার লাগবে। ভোট ছাপাতে গেলেও অবকাঠামো দরকার। এই যে শিল্পকলার জায়গায় বিতর্ক করছি, অবকাঠামো না থাকলে কি তা সম্ভব হলো? মানব সম্পদকে জনসম্পদকে মানব সম্পদে রূপান্তরের জন্য বৃত্তিমূলক শিক্ষাদান থেকে সকল থেকে অবকাঠামো দরকার। সুতরাং কিভাবে আমরা প্রতিপক্ষ বলছি যে সাংস্কৃতিক উন্নয়ন অধিকার টেকসই, এটা যেন তারা প্রমাণ করে দিয়ে যান। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রুবাইয়া কাশ্মীর অভিযোগে। এরপরে আমন্ত্রণ জানাচ্ছি প্রস্তাবিত বিষয়ের পক্ষদল ছাত্র সংঘের মহিলা দলের সভাপতি উম্মে হাবিবা মুমুকে তার মূল পর্বের বক্তব্য উপস্থাপনের জন্য। উম্মে হাবিবা মুমু। হ্যাঁ, কি বিচিত্র আমার প্রতিপক্ষের চিন্তা ভাবনা। প্রতিপক্ষ দলের নেতা সর্বশেষ বক্তব্যে বলে গিয়েছিলেন এই শিল্পকলা হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন, কিন্তু মানুষ সর্বদাই শিল্পকলা কিন্তু কাজে লাগে না যদি সাংস্কৃতিক উন্নয়ন না হতো। আর এই সাংস্কৃতিক উন্নয়ন অধিকতর টেকসই। মানুষ সর্বদাই প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তব্য বলে গেছেন আসলে নীতি নির্ধারকদের চিন্তা ভাবনার মধ্যে সমস্যা। আমরা তো এই কথাই বলছি আসলে যদি সাংস্কৃতিক উন্নয়ন ঘটানো যায়, যদি বাংলা ভাষা মানুষের সাংস্কৃতিক চেতনা আজকের প্রজন্মের মধ্যে আমরা বিকাশ করতে পারি, তবে যে উন্নয়ন হবে সেটাই হচ্ছে টেকসই উন্নয়ন। আর সেই উন্নয়ন হচ্ছে সাংস্কৃতিক উন্নয়ন। আর এই কারণে আমরা বলছি আসলে অবকাঠামোগত উন্নয়নের চেয়ে সাংস্কৃতিক উন্নয়ন অধিকতর টেকসই। মানুষ প্রতিপক্ষ যে অবকাঠামোগত উন্নয়নের কথা বলছে সেই অবকাঠামোগত উন্নয়ন মাত্র কয়েক সেকেন্ডে ধ্বংস হতে যেতে পারে একটি জঙ্গিবাদের বোমা হামলায়। আর এই যে জঙ্গিবাদের বোমা হামলায় ধ্বংস হয়ে যেতে পারে এই কারণে আমরা বলছি যে তাদের অবকাঠামোগত উন্নয়নের টেকসই পারে। আর এই যে জঙ্গিবাদ যারা তৈরি হচ্ছে তাদেরকে কিন্তু আমরা সঠিক কথা আনতে পারি সাংস্কৃতিক বিকাশের মাধ্যমে। আর এই কারণে বলছি আসলে সাংস্কৃতিক উন্নয়ন অধিকতর টেকসই। মানুষ প্রতিপক্ষ দলের প্রথম কথা বলে গিয়েছিলেন তার সংজ্ঞানে অবকাঠামোগত উন্নয়ন হবে পরিবেশ বান্ধব, কিন্তু আমার প্রশ্ন এখন কি কোনো অবকাঠামোগত উন্নয়ন তারা দেখাতে পারবে যে পরিবেশের ক্ষতি না করে তৈরি করা হচ্ছে? দেখাতে পারবে না। আর এই কারণে হচ্ছে পুরী রক্ষার এই অবস্থা। আর এই কারণে বলছে আসলে অবকাঠামোগত উন্নয়ন কখনো টেকসই উন্নয়ন হতে পারে না। মানুষ অর্থাৎ আমরা বাংলাদেশের বিশিষ্ট সংস্কৃতি নিয়ে প্রয়াত ফকির আলমগীর রচনা করেছিলেন বিশেষ শিল্পগোষ্ঠী। তার এই শিল্পগোষ্ঠী গণসংগীতকে ঢাল করে নিয়ে গণজাগরণে মঞ্চ করে তুলছিলেন। বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত চষে দিয়েছে মানুষের জীবনযাত্রার পরিবর্তন করার জন্য, মানুষের চিন্তা ভাবনা এক আমূল পরিবর্তন করার জন্য। কেন জানেন? কারণ তিনি জানতেন যে সাংস্কৃতিক উন্নয়ন সম্ভব করা যায় তবেই আসলে মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন হবে এবং সাংস্কৃতিক উন্নয়নে টেকসই উন্নয়ন। মানুষ অর্থাৎ 1952 সালে এদেশের সাধারণ মানুষ অকাতরে প্রাণ দিয়েছিলেন মাতৃভাষা বাংলাদেশে, যার ফলস্বরূপ আমরা দেখতে পেয়েছি সেই সাংস্কৃতিক চেতনাকে ধারণ করে 1971 সালে স্বাধীন বাংলাদেশ এবং সেই সাংস্কৃতিক চেতনা আজও আমাদের মধ্যে রয়েছে। আর তাই প্রতি বছর আমরা সাধারণ ঘরে মাতৃভাষাকে ভালোবেসে 21শে ফেব্রুয়ারি পালন করি। আর এই কারণে আমি বলছি আসলে সাংস্কৃতিক চেতনা, সাংস্কৃতিক উন্নয়ন মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন করে এবং এই উন্নয়নে টেকসই উন্নয়ন। মানুষ অর্থাৎ একজন সরকারি দৃষ্টির প্রতি অভিষ্ট অনুযায়ী সেই উন্নয়ন টেকসই উন্নয়ন হবে যে উন্নয়ন পরিবেশের বিন্দু মাত্র ক্ষতি করবে না। কিন্তু প্রতিপক্ষ যে অবকাঠামোগত উন্নয়ন করছে সেই উন্নয়নের একটি উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে কর্ণফুলী গাছ। কিন্তু তার অবকাঠটা কি হচ্ছে জানেন? এই কর্ণফুলী গাছের কারণে হারিয়ে গেছে রাঙামাটির চাকমারাটা তার বাসস্থান, আর অনেক চাকমা জনগোষ্ঠীর বাসস্থান পানির তলে ডুবে গেছিল। এটি হচ্ছে প্রথমে অবকাঠামোগত উন্নয়নের নমুনা। এই উন্নয়নকে কি করে আমরা টেকসই উন্নয়ন করতে পারি সেটাই আমাদের বোধগম্য হচ্ছে না। মানুষ অর্থাৎ আমরা যদি আজকে বিকল্পের কথা চিন্তা করি, আমরা দুর্নীতি বিরোধী সচেতন প্রজন্ম গড়ে তুলব। তার জন্য আমরা কি করতে পারি? বিকল্প করতে পারি। বিকল্পের মাধ্যমে তাদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে পারি। কিন্তু প্রতিপক্ষ যে অবকাঠামোগত উন্নয়নের কথা বলছে সেই অবকাঠামোগত উন্নয়ন করতে গেলে আমরা দুর্নীতি দমন কমিশনের একটি ভবন তৈরি করতে পারি, সে ভবনটিকে সৌন্দর্যমণ্ডিত করতে পারি, কিন্তু সেই ভবনে এখন মানুষের সচেতনতা তৈরি করা যাবে না। আর এই কারণে বলছি অবকাঠামোগত উন্নয়ন টেকসই উন্নয়ন, কিন্তু সাংস্কৃতিক উন্নয়নে মানুষের চিন্তা ভাবনা মেধা মননের বিকাশ ঘটায়। আর সেই উন্নয়ন কিন্তু টেকসই হয়।
মানুষের উন্নয়ন মানুষের মেধা বিকাশ করে, মানুষের মুক্ত বুদ্ধি সম্পন্ন মানুষকে উৎসাহিত করে। মানুষের কথা যদি পৃথিবীতে মানুষকে টিকে থাকতে হয়, 100 বছর আগে পৃথিবী, সেই পৃথিবীতে আমাদের ফিরে যেতে হবে, আর তার জন্য 1 লক্ষ ট্রিলিয়ন গাছ লাগাতে হবে। এখন মানুষের কথা যদি এই প্রকল্পটি গৃহীত হয়, বাংলাদেশ শুধু তার বাইরে না, বাংলাদেশেও গাছ লাগাতে হবে। এখন কথা যে অবকাঠামোগত উন্নয়ন আমাদের পরিবেশের বেহাল দশা করছে, আসলে পৃথিবীতে যদি আমাদের টিকে থাকতে হয়, এই অবকাঠামোগত উন্নয়নকে ধ্বংস করে পৃথিবীতে আমাদের টিকে থাকতে হবে। তখন আমরা গাছ লাগাবো পৃথিবীতে আমাদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য। আর এই কারণে আমরা বলছি আসলে প্রতিপক্ষ যে অবকাঠামোগত উন্নয়নের কথা হচ্ছে, সে অবকাঠামোগত উন্নয়ন আসলে টেকসই উন্নয়ন নয়। মানুষের না চাকরি থেকে শরীর করে চাকরি শরীর করে বীজ গড়ে তুলতে হবে, আর সেগুলি আমরা সবাই বাহবা দেখছিলাম। কিন্তু আমাকে একবার ভেবে দেখেছি, এই যে চাকরি শরীর করে বীজ, এই চাকরি শরীর করে বীজের কারণে আমরা মেঘনা নদীর গতিপথে জানাতে হবে। আর যে ইলিশ আমাদের চাকরি মেঘনা নদীতে আসছে না, ইলিশ হচ্ছে আমাদের সংস্কৃতি, আমাদের পরিচয়। প্রত্যেকের অবকাঠামোগত উন্নয়ন থেকে আমি আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস শুরু দেয়, তাহলে আসলে সেই দিন আর তখন টেকসই উন্নয়ন হবে না। আর এই কারণে আমরা বলছি আসলে অবকাঠামোগত উন্নয়নে সাংস্কৃতিক উন্নয়নে অধিকতর টেকসই। মানুষ কথা আমরা আজকে জঙ্গিবাদের কথা বলি, আজকে আমাদের কৃষক গ্যাং, আমাদের গ্যাং কালচার বেড়ে চলছে, এর কারণ সুস্থ সংস্কৃতিতে চর্চা নেই, এটাই হচ্ছে কারণ। কিন্তু এই প্রজন্মের যারা রয়েছে, যারা গ্যাং কালচার কিংবা কৃষক গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়ছে, তাদের মধ্যে যদি আমরা সুস্থ সংস্কৃতি বিচার করতে পারি, তবে আসলে উন্নয়নকে টেকসই করবে। তাই আমরা ধন্যবাদ মানুষের সাথে ধন্যবাদ অভিভাবিকা মহোদয়কে। এ পর্যায়ে আলোচনা করছি পত্তরের বিষয়টির পক্ষদল চাঁদপুর মেডিকেল কলেজের জলপ্রধান মোহাম্মদ সৌরভ হাসানকে তার মূল পর্বে বক্তব্য উপস্থাপনের জন্য। মোহাম্মদ সৌরভ হাসান। ধন্যবাদ মাননীয় মডারেটর, আজকের এই বিতর্কের মঞ্চে আমাকে আমার 5 মিনিটের বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কে উপস্থিত বিজ্ঞ বিচারক মন্ডলী, বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা এবং সুপ্রিয় সুধী মন্ডলী, সকলকে জানাচ্ছি বিতর্কের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন এবং ভালোবাসা। আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে অবকাঠামোগত উন্নয়নের চেয়ে সংস্কৃতিগত উন্নয়ন অধিকতর টেকসই। সঙ্গত কারণে আমি এবং আমার দল এই প্রস্তাবনার বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আজকে লক্ষ্য করলে দেখা যাবে আমাদের আজকের বিতর্কের মূল উপজীব্য বিষয় হলো অধিকতর টেকসই। কেন আমরা আজ অবকাঠামোগত উন্নয়নকে অধিকতর টেকসই করছি তা ইতিমধ্যে আমার দলের প্রথম এবং দ্বিতীয় বক্তা যুক্তি নং 1 এবং 2 এবং 3 এর মাধ্যমে যথাযথ তথ্য এবং তথ্য সহ উপস্থাপন করে গিয়েছেন। আমি যুক্তি নং 4 অর্থাৎ অবকাঠামোগত উন্নয়নে রয়েছে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের সুযোগ এবং বৈশ্বিক সার্বজনীনতা ব্যাখ্যা করে দেব। মাননীয় মডারেটর, প্রথমে এসে যুক্তি নং 4, অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে আপনি একটি সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করতে পারবেন। যেমন ধরুন, আজ আমরা যতগুলো বিল্ডিং দেখি সবগুলোতেই গতানুগতিক সিঁড়ি থাকে, কিন্তু কয়েকটি বিল্ডিং এর মধ্যে প্রতিবন্ধীদের কথা মাথায় রেখে র্যাম্পশিট তৈরি করা হয়। এখন আপনি যদি প্রতিবন্ধীদেরকে প্রত্যেক জায়গায় অন্তর্ভুক্ত করতে চান, যেমন ধরেন সেটা হতে পারে কোন সরকারি প্রতিষ্ঠান থেকে সেবা গ্রহণ কিংবা বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ, তাহলে অবশ্যই আপনাকে এই ধরনের ভবনগুলোকে পুনর্নির্মাণ করার মাধ্যমে তাকে সকলের জন্য সমানভাবে প্রবেশযোগ্য করে তুলতে হবে। সেই কারণে আপনি কি সংস্কৃতিগত উন্নয়নের উন্নয়নের আশ্রয় নেবেন, নাকি অবশ্যই অবকাঠামোগত উন্নয়নের দিকে ফিরে আসবেন? আপনাদের কাছে প্রশ্ন রয়ে গেল। তারপর যে বিষয়টা আছে সার্বজনীনতা। এখন অবকাঠামোগত উন্নয়ন কিন্তু মাননীয় মডারেটর নির্ধারণ করে দেয় কোন একটা সংস্কৃতি কোন দিক থেকে কোন দিকে যাবে, অর্থাৎ সংস্কৃতির প্রবাহ অথবা সংস্কৃতির উন্নয়ন বিশ্বের কোন দিক থেকে কোন দিকে ছড়াবে। যেমন ধরেন আমেরিকার MIT কিংবা ইংল্যান্ডের অক্সফোর্ডের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে দেখা যাবে যে তুলনামূলক কম অবকাঠামোগত উন্নয়নের দেশগুলো থেকে শিক্ষার্থীরা বারবার সেসব দেশে পড়াশোনা করতে যাচ্ছে। তার মানে কি নির্ধারিত হলো যে যেই দেশে অবকাঠামোগত উন্নয়নের ঘাটতি রয়েছে সেই দেশ অবশ্যই অবকাঠামোগত উন্নত দেশগুলোর দিকে ঝুঁকে পড়বে। এতে কি হবে, পাশ্চাত্য যে সংস্কৃতি আছে তা কিন্তু সবসময়ই সারা বিশ্বের উপরে প্রভাব বিস্তার করবে। এবার আসি আমার প্রতিপক্ষ দলের যুক্তিগুলোর দিকে। প্রথমে তাদের দলনেতার একটা কথা বলি, তিনি বললেন যে সংস্কৃতিগত উন্নয়ন, এই সংস্কৃতিগত উন্নয়নের জন্য আজকের এই শিল্পকলা একাডেমি। আমরা তো অস্বীকার করছি না, কিন্তু আমাদের আজকের বক্তব্যটা আসলে কোন জায়গায়, যদি আপনার এই অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে এই শিল্পকলা তৈরি না করেন, তাহলে আপনি সংস্কৃতিগত উন্নয়নটাকে কিভাবে সুতরাং সংস্কৃতিগত উন্নয়নকে যদি অগ্রসর করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে আগে অবকাঠামোগত উন্নয়নেরই আশ্রয় নিতে হবে। আচ্ছা, যদি আপনি চিন্তা করেন যে 100 বছর আগে যে জাতিগুলো ছিল, যেমন আমরা যে গ্রিক সভ্যতা দেখি, বিভিন্ন সভ্যতা দেখি, এখন কি আমরা সেসব মানুষের কাছে গিয়ে তাদের ইন্টারভিউ নিয়ে এই সভ্যতাগুলো সম্পর্কে জানি, নাকি তাদের স্থাপত্য শৈলী দেখে তাদের সভ্যতাগুলোর কথা চিন্তা করি? প্রশ্ন রয়ে গেল আপনাদের কাছে।
তাহলে সংস্কৃতির উন্নয়ন কিসের উপরে নির্ভর করতেছে? বারবার মনে রাখবেন আজকের এই বিতর্ক হচ্ছে অধিকতর টেকসইয়ের উপরে। সুতরাং বুঝে শুনে উত্তর দিয়ে যাবেন। আমাদের দলনেতা বিপক্ষ দলের দলনেতা বলে গেলেন যে জঙ্গি দল তৈরি হচ্ছে। আচ্ছা, এবার একটা প্রশ্ন আছে, জঙ্গি দল আসলে কেন তৈরি হচ্ছে? অবশ্যই ভিন্ন মতাদর্শের কারণে তৈরি হচ্ছে। তাদের মধ্যে মতাদর্শের পার্থক্য আছে, সংস্কৃতির পার্থক্য আছে, সেই কারণে জঙ্গি দল তৈরি হচ্ছে। এখানে অবকাঠামোগত উন্নয়নটা বুঝতে পারবেন না। তারপরে আপনি গণবৈষম্য দেখতে পারেন আমেরিকায়, যেখানে দুটো ভিন্ন সংস্কৃতির মানুষ একজন আরেকজনকে মেনে নিতে পারছে না। সুতরাং অবশ্যই সংস্কৃতিগত উন্নয়ন প্রায় সময় আমরা মত পার্থক্য তৈরি করতে দেখি এবং এটা তীব্রতরভাবে হানাহানিতেও রূপ দিতে পারে। এবার আসলে তাদের দ্বিতীয় বক্তার বক্তব্যের দিকে, তিনি বলে একটি রেল লাইনের কথা বলে গেলেন। আচ্ছা, এবার যদি চিন্তা করেন যে সেই রেল লাইনটিকে আপনি মানুষের জন্য উপযুক্ত করবেন কিভাবে বা নিরাপদ করে তুলবেন কিভাবে, তাহলে আপনাকে আবারও সেই ফিরে আসতে হবে অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে। তিনি আরো বলে গেলেন যে অবকাঠামোগত উন্নয়নের নাকি দুর্যোগ সহনশীলতা নেই। তাহলে আমি বলতে চাই, আপনি কি পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সম্পর্কে জানেন না, যেখানে তৈরির সময় ভূমিকম্পের রিক্টার স্কেলে 9 মাত্রার ভূমিকম্প সহনশীল করে তোলা হয়েছে, বিমান হামলার সহনশীল করেও তোলা হয়েছে। তাহলে কি এগুলো দুর্যোগ সহনশীলতার উদাহরণ নয়? প্রথম কথা আবার বলে গেলেন নদী ভরাটের কথা। আচ্ছা, এখানে নদী ভরাটের কথা যদি বলেন, তাহলে নদী ভরাট তো আসলে হচ্ছে দুর্নীতির কারণে। দুর্নীতি কেন হচ্ছে? সংস্কৃতির উন্নয়ন মানুষকে দুর্নীতি থেকে দূরে রাখতে পারছে না, সেই কারণে হচ্ছে। এখন যদি আপনি নদী ভরাটকে আটকাতে চান বা এর কুফল থেকে রক্ষা পেতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? সুষ্ঠু পানি বন্টনের ব্যবস্থা করতে হবে। আবার আপনি কোথায় ফিরে আসলেন? অবশ্যই অবকাঠামোগত উন্নয়নের দিকে ফিরে আসলেন। আবার পরিবেশগত বিপর্যয়ের কথা বলে গেলেন আমাদের বিপক্ষ দলের প্রথম বক্তা। আচ্ছা বলেন তো, সবাই এই বিষয়ে অবগত আছে, যখন ইংরেজি নববর্ষের 1 তারিখ অর্থাৎ জানুয়ারির 1 তারিখ হ্যাপি নিউ ইয়ার উদযাপন করা হয়, তখন কতই না ফানুস উড়ানো হয়, কতই না আতশবাজি ফাটানো হয়। সেই সব আতশবাজি শব্দ দূষণ করে এখানে অবকাঠামোগত উন্নয়নের দায় উঠায়। তাহলে কি সংস্কৃতিগত উন্নয়ন পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ে না? ধন্যবাদ সবাই। ধন্যবাদ মোহাম্মদ সৌরভ হোসেনকে। এতক্ষণ আমরা মূল পর্বের বক্তব্য শুনলাম। মূল পর্বে উভয় দলের বক্তারাই চমৎকারভাবে তাদের বক্তব্য উপস্থাপন করেছে। এ পর্যায়ে আমরা চলে যাবো যুক্তি গঠন করবে। যুক্তি গঠন করবে উভয় দলের দলপ্রধান করে শোনা হবে। বিতর্কের প্রস্তাবিত বিষয় অবকাঠামোগত উন্নয়নের চেয়ে সাংস্কৃতিক উন্নয়ন অধিকতর টেকসই। প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি প্রস্তাবিত বিষয়ের পক্ষ দল কাপুর সরকারি মহিলা কলেজের দলপ্রধান উম্মে হাবিবা মুমুকে 2 মিনিটের যুক্তি খণ্ডন করবার জন্য। ধন্যবাদ মাননীয় মহোদয়। আমাকে আবার 120 সেকেন্ডের জন্য পুনরায় কিছু বলার সুযোগ করে দিয়েছিল। মাননীয় সভাপতি প্রতিপক্ষ দলের দলনেতা এসে বলে দিয়েছিলেন আজকে শিল্পকলা হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন, এই কারণে আমরা সাংস্কৃতিক উন্নয়ন করতে পারছি। মাননীয় সভাপতি আমার গ্রিক সাম্রাজ্যের কথা বলেছিলেন, তাদের স্থাপত্য বিদ্যার কথা বলেছিলেন। এই দুটো পক্ষ তাদের যে তখনকার স্থাপত্য আধুনিক আছে, এটা হচ্ছে তাদের তখনকার সংস্কৃতি আসলে টেকসই ছিল। তখনকার সংস্কৃতি টেকসই ছিল বলেই আসলে তাদের অবকাঠামোগত উন্নয়ন টেকসই হয়েছে। আর এই কারণে বলছি অবকাঠামোগত উন্নয়ন সাংস্কৃতিক উন্নয়নের অধিকতর টেকসই না। মানুষ প্রতিপক্ষ তাদের দলনেতা অক্সফোর্ডের কথা বলে দিয়েছিলেন। আর বর্তমান প্রজন্ম সকলে আসলে অক্সফোর্ডে পড়তে চায়। কেন বলতে চায়? অক্সফোর্ডের শিক্ষা সংস্কৃতি এগুলো উন্নত, অর্থাৎ অক্সফোর্ডের শিক্ষা সংস্কৃতি উন্নত বলে আমরা সবাই শিখে যেতে চাই। এই কারণে আমরা বলছি আসলে সাংস্কৃতিক উন্নয়ন অধিকতর বিষয়। মানুষ এখন প্রতিপক্ষ তাদের দলনেতা সঠিক অবকাঠামোগত উন্নয়নের কথা বলেছিলেন, কিন্তু আসলে সম্পূর্ণ বিভাগে তারা একবার দেখে জানি আসলে কিভাবে সঠিক অবকাঠামোগত উন্নয়ন করবো। কিন্তু সঠিক অবকাঠামোগত উন্নয়ন তখন করবে যখন চিন্তা ভাবনার বিকাশ হবে, আর সেটা হচ্ছে সাংস্কৃতিক উন্নয়ন। মানুষ প্রতিপক্ষ তাদের দলনেতা সর্বপ্রথমে যখন আসলে প্রস্তাবনাটি বলছিল, তখন প্রস্তাবনাটি ভুল বলেছিলেন। তিনি আসলে প্রস্তাবনাটি জানেননি। তিনি বলেছিলেন সাংস্কৃতিকগত উন্নয়ন অধিকতর টেকসই, কিন্তু আজকে বলা হয়েছে সাংস্কৃতিক উন্নয়ন অধিকতর টেকসই। মানুষ প্রতিপক্ষ দলের দলনেতা বলেছিলেন প্রতিবন্ধীদের জন্য সিঁড়ি তৈরি করা হচ্ছে। এই যে মানুষ তারা ভাবছে যে আসলে প্রতিবন্ধীদের জন্য সিঁড়ি প্রয়োজন, এটা হচ্ছে তাদের চিন্তা, তাদের মেধা মননের বিকাশ। আর এই বিকাশকে সাংস্কৃতিক উন্নয়ন। আর এই কারণে আমরা বলছি আসলে সাংস্কৃতিক উন্নয়ন অবকাঠামোগত উন্নয়নের চেয়ে অধিকতর টেকসই। মানুষ প্রতিপক্ষ দলের দলনেতাদেরকে জঙ্গিবাদের বিষয়টি বুঝিয়ে নিয়ে আমরা বুঝিয়ে দিচ্ছি। আমরা এটি বলছি আসলে জঙ্গিবাদের একটি বোমা হলে প্রতিপক্ষের অবকাঠামোগত উন্নয়ন নষ্ট হয়ে যেতে পারে। আর এই কারণে সেই অবকাঠামোগত উন্নয়ন টেকসই না। আর যদি তাদের অবকাঠামোগত উন্নয়নকে টেকসই করতে হয়, তারা অবশ্যই সাংস্কৃতিক উন্নয়ন করতে হয়। ধন্যবাদ মানুষ। ধন্যবাদ উম্মে হাবিবা মুমুকে। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি চাঁদপুর মেডিকেল কলেজের দলপ্রধান মোহাম্মদ সৌরভ হোসেনকে 2 মিনিটের যুক্তি খণ্ডন করবার জন্য। ধন্যবাদ মাননীয় মডারেটর।
মাননীয় মডারেটর, প্রথমে আমার বুঝার শোনা সাংস্কৃতিক উন্নয়ন আর সংস্কৃতিগত উন্নয়নের মধ্যে পার্থক্য বলতে আমার বিপক্ষ দলের দলনেতা কি বুঝালেন? যদি কিছু পার্থক্য থাকে তাহলে তার অবশ্যই উচিত ছিল সেটা বলে দেওয়া, কিন্তু তিনি সেটা করে গেলেন না। আচ্ছা, যাই হোক, তাদের কথাবার্তা আজকে মনে হচ্ছে এই পৃথিবীতে বাস করার জন্য আমাদের অবকাঠামোগত উন্নয়নের কোনো প্রয়োজনই নেই। কিন্তু ব্যাপার সত্যি কথা হলো কি, যে অবকাঠামোগত উন্নয়ন ছাড়া আপনি যদি সংস্কৃতিগত উন্নয়ন করতে চান তাহলে আপনি হলেন একজন ঢাল তলোয়ার ছাড়া ডিজিটাল সরকারের মতো। মাননীয় মডারেটর, আমাদের বিপক্ষ দলের দলপ্রধান আবারও জঙ্গি হামলার কথা বলেন। আচ্ছা, জঙ্গি হামলা কখন হবে? যখন জঙ্গিরা তাদের জন্য সুস্থ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে না, যখন জঙ্গিরা একটি মতামতের উপরে ভিত্তি করে, ভুল মতামতের উপরে ভিত্তি করে জাতির উপরে আক্রমণ করবে, তখনই জঙ্গি হামলা হবে। এখন আপনি যদি সাংস্কৃতিক উন্নয়নের মাধ্যমে এই মতানৈক্য দূর করতে পারেন আর অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে তাদেরকে যথাযথ কর্মসংস্থান দিতে পারেন, তাহলে অবশ্যই বোমা হামলার প্রশ্নই আসতেছে না। সুতরাং বোমা হামলা দিয়ে আপনি কোনটা রাখতে পারলেন, কোনটা চলে গেল সেটা দেখা দরকার নেই। তাহলে আমিও তো বলতে পারি যে কালের বিবর্তনে তো পৃথিবীর যত সংস্কৃতি আছে সব তো হারিয়ে যেতে পারতো, কিন্তু সেগুলো ঠিকই আছে কেন? অবকাঠামোগত উন্নয়নের কারণে। এবং তিনি বলে গেলেন যে প্রাচীনকালের অবকাঠামো নাকি তখনকার সাংস্কৃতিক উন্নয়ন টেকসই বলে অধিকতর টেকসই বা এখনো টিকে আছে, এই ধরনের কিছু। কিন্তু তার এই বক্তব্য আমার আসলে বুঝে আসলো না কেন তিনি এই কথা বলে গেলেন। আমাদের বিপক্ষ দলের তৃতীয় বক্তা বলে গেলেন ঢাকা শহর হচ্ছে পৃথিবীর তৃতীয় অবাসযোগ্য শহর এবং এর কারণ হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন। আচ্ছা, আপনারা কি আজকে অবকাঠামোর নির্মাণ এবং অবকাঠামোগত উন্নয়নের পার্থক্যটা বুঝতে পারছেন না? তো অবকাঠামোর নির্মাণ মানে একটা বিল্ডিং আমি তৈরি করলাম আর এটা হয়ে গেল অবকাঠামোগত উন্নয়ন, এমনটা না। অবকাঠামোগত উন্নয়ন হবে সেটাই যেটা জনগণের জন্য, দেশের মানুষের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে তাদের জন্য কোনো একটা সুফল বয়ে আনবে। তারা রমনার গঠনমূলের কথা বলেন। আচ্ছা, রমনার গঠনমূলে ওই ফাংশনের দিন এতগুলো মানুষকে জায়গা দেওয়া, নীতি নির্ধারণ করা, তাদের জন্য সুস্থ ব্যবস্থা করা, এগুলো কি অবকাঠামোগত উন্নয়নের অংশ নয় বলে আপনারা মনে করেন? তারা বারবার এমন ভাব করছে যেন সংস্কৃতিগত উন্নয়নের মাধ্যমে বিশ্বযুদ্ধ জয় করা সম্ভব। কিন্তু আমরা আবারও বলতে চাই, সংস্কৃতিগত উন্নয়ন অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু যখন আপনি টেকসই কথা আসবেন তখন অধিকতর টেকসই হবে অবকাঠামোগত উন্নয়ন। ধন্যবাদ। ধন্যবাদ। এরই মধ্যে শেষ হলো অবকাঠামোগত উন্নয়নের চেয়ে সাংস্কৃতিক উন্নয়ন অধিকতর টেকসই বিষয়ের উপর বিতর্ক, যেখানে পক্ষ দল ছিল চাঁদপুর সরকারি মহিলা কলেজ এবং বিপক্ষ দল ছিল চাঁদপুর মেডিকেল কলেজ। এই পর্যায়ে আমি আজকের এই বিতর্ক অনুষ্ঠানের সম্মানিত সভাপ্রধানের আজকে এই বিতর্কের উপর সভাপ্রধানের বক্তব্য উপস্থাপনের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকে অবকাঠামোগত উন্নয়নের চেয়ে সাংস্কৃতিক উন্নয়ন অধিকতর টেকসই, এর পক্ষে বিপক্ষে দুই দল বলেছে এবং ভালোই বলেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তবে কথা হলো যে বিতর্ক এমন একটি জিনিস, জীবাগে রাজনীতি আগে, হ্যাঁ, এই বিতর্কে যেমন শেষ নাই তেমনি যুক্তিতে মুক্তি এ কথাও সত্যি। তবে তর্ক এবং যুক্তি শুরু করার আগে তথ্যগত জ্ঞান থাকা দরকার। আগে অবকাঠামো বলতে কি বুঝায়, সংস্কৃতি বলতে কি বুঝায়, এ সম্বন্ধে আসলে আগে জ্ঞান থাকা দরকার। অবকাঠামোটা আসলে সভ্যতার অংশ, যা দৃশ্যমান এবং স্থান কালের প্রয়োজনে নির্মিত হয়। আর সংস্কৃতি হল মানুষের আভ্যন্তরীণ ব্যাপার। সভ্যতা খুব ইজিলি এক সমাজ থেকে আরেক সমাজে, এক দেশ থেকে আরেক দেশে এটা গ্রহণ করতে পারে। কিন্তু সংস্কৃতি হলো এমন একটি জিনিস যা অন্তরের ভিতর থেকে আসে এবং সেটা সমমনা না হলে সেটা প্রচার করতে পারে না। যেমন কেউ রবীন্দ্র সঙ্গীত শুনলে ঘুমায় আর কেউ ধ্যানস্থ করে শুনবে। সংস্কৃতি কেমন একটি জিনিস। সংস্কৃতি বলতে কেউ কেউ বলতে নাচ গান সঙ্গীত, আসলে সংস্কৃতি শব্দটি এসে অত্যন্ত ব্যাপক একটি শব্দ। সংস্কৃতি হলো সুন্দর করে কথা বলা, সুন্দর করে চিন্তা করা এবং সুন্দরভাবে প্রকাশ করা, সুন্দরভাবে বেঁচে থাকা, সুন্দরভাবে চিন্তা করা, এটাই হল সংস্কৃতি। সেটা কেন?
যেমন আমরা বলি একই ভাষায় কথা বলি, ও দাঁড়িয়ে ভূত কেমন করে কথা বলে, আবার আরেকজনে সুন্দর করে কথা বলে একই ভাষা, তাকে বলা হয় পরিমিত ভাষায় কথা বলা, সুন্দর করে কথা বলা, শুদ্ধভাবে কথা বলা। তো একই জিনিস আমরা খাই, কে সুন্দর করে পরিবেশন করি, কে এখানে সেখানে বসে খাই। এটাই হলো সংস্কৃতি। সংস্কৃতির নানা দিক আছে এবং নানা উপায় আছে। সংস্কৃতি সমমনার মধ্যে বিস্তার লাভ করে, আর সভ্যতা সবার মধ্যে কম বেশি বিস্তার লাভ করতে পারে। দুটোই নির্ভর করে পরিবেশ, আবহাওয়া, দেশ, কাল, চিন্তা, বিশ্বাস। ধর্মীয় বিশ্বাসের উপরে সংস্কৃতি তৈরি হয়, ধর্মীয় বিশ্বাসের উপরে অবকাঠামো তৈরি হয়। যেমন মুসলমানরা অনেক বেশি মানুষ নিয়ে ইবাদত করে, তাই তাদের বড় জায়গার দরকার, বড় মসজিদ। হিন্দু সম্প্রদায় ব্রাহ্মণ পূজা করেন, বাকিরা বাইরে থাকে, কাজে তাদের বড় ঘরের দরকার হয় না, ছোট্ট মন্দির হয়ে যায়, ব্রাহ্মণ সেখানে তার দেবতাকে উপাসনা করেন, বাকিরা বাইরে থাকলে হয়। এইভাবে প্রয়োজনে অবকাঠামো তৈরি হয়। অবকাঠামো বলতে রাস্তাঘাট, বিল্ডিং, ঘর, বসবাসের জায়গা, এই সমস্ত গুলোকে বোঝায়। যারা অবকাঠামোর বিরুদ্ধে কথা বলতেছে তারা কিন্তু আজকে একটা সুন্দর অবকাঠামোর বিরুদ্ধে বসে তর্ক করতেছে। হ্যাঁ, এই শিল্পকলা একাডেমিতে যদি না থাকতো তাহলে এত সুন্দর পরিবেশে তারা বক্তব্য দিতে পারত না। আবার সংস্কৃতিবান লোকের বিল্ডিংয়ের দরকার হয় না, কোনো কিছু দরকার হয় না, সে মনের আবেগে গান গায়। যেমন বাংলাদেশের সংস্কৃতি বেঁচে আছে মানুষের অন্তরে অন্তরে, যেমন মন মাঝির বৈঠানে রে আমি আর বাড়িতে পারলাম না, এই যে গান আবহাওয়ার কাল থেকে চলছে মানুষের মধ্য থেকে, মানুষের মধ্যে সংস্কৃতি মানুষের মধ্যে থেকে বেঁচে থাকে। যেমন আরবের লোকেরা অতিথি করা ছিল, নিজেরা না খেয়েও লোকে খাওয়াতো, এটা তাদের সংস্কৃতি। আবার সুন্দর করে কথা বলা বিভিন্ন জাতির মধ্যে আছে, কোন কোন জাতির মধ্যে আছে খুব জোরে জোরে কথা বলা, চিৎকার করে কথা বলা, হট্টগোল করা, এটা তাদের সংস্কৃতি। আমাদের বাংলাদেশের যারা শিক্ষিত সম্প্রদায় তারা সুন্দরভাবে ধীরে সুস্থে কথা বলে, গ্রামের লোকেরা কাউকে সম্ভাষণ করে চিৎকার করে একটু জোরে কথা বলে, এটা তাদের সংস্কৃতি। কাজেই সংস্কৃতি এবং অবকাঠামো আসলে অঙ্গাঙ্গিভাবেই জড়িত, দুটো নিয়েই মানুষ তার সভ্যতা। তো আসলে এই তর্কের কোনটাই শেষ হবে না, তবে অবকাঠামো করলেই যে মানুষ সংস্কৃতিবান হবে এর কোনো মানে কারণ নেই। আমরা যে প্রাণের তৈরি করলাম কক্সবাজার পর্যন্ত, আমাদের মধ্যে ভব্যতা সভ্যতার অভাব আছে বলে আমরা এই প্রাণের মধ্যে অ্যাক্সিডেন্ট করে দিলাম। হ্যাঁ, কাজে সংস্কৃতিবান হলে এই যে ঢাকার জায়গায় যে প্রাণের তৈরি করা হলো যাতায়াতে, সেটাকে ব্যবহার করার মতো সংস্কৃতি আমাদের মধ্যে এখনো তৈরি হয়। কাজে সেখানে অ্যাক্সিডেন্ট হলো, হ্যাঁ, ফুল করতে চালাইলো, কাজে সংস্কৃতির অভাব। আবার এই প্রাণের কি হলো বলেই বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, যাতায়াত, এমনকি সংস্কৃতির কাজগুলো, যেন একটা অনুষ্ঠানে আসবে একটু তাড়াতাড়ি আসতে পারবে। সংস্কৃতি বলতে আসলে অনেক কিছু সমন্বয়, অবকাঠামো বলতে অনেক কিছু সমন্বয়, তবে সব কিছু মিলেই আছে মানুষের চিন্তা এবং চেতনা। যেমন বেবিলনের সভ্যতার কথা বলি আমরা, মগজে সেই চিন্তাটাকেই কিন্তু বেবিলনের উদ্যান তৈরি করা হয়েছিল। আবার দেখা গেল যে মুসলমানরা যে সংস্কৃতি ধারণ করে নিরাকার স্রষ্টা, তাদের মসজিদটা সেই রকম তৈরি হয়, সেখানে কোনো কিছুর ছবি থাকে না। আবার অন্য ধর্মের লোকেরা দেবতাদের ছবি আঁকে। তাহলে মানুষের সবটাই হলো বিশ্বাস, চিন্তা এবং ধারণা থেকে তৈরি হয় অবকাঠামো, এবং সংস্কৃতিও তৈরি হয় সেই থেকে।
কারণ আমরা যে তাজমহল দেখি, তাজমহল সেটা কিন্তু শাহজাহানের চিন্তার ফল, আর সেই সাথে দক্ষ কারিগরদের কাজ দুটো সমন্বয় হয়েছে। চিন্তা কি শাহজাহানের, সম্রাট শাহজাহানের, কিন্তু দক্ষ কারিগররা সেটাকে রূপ দিয়েছে। কাজে এখানে একটি শিল্প, একটা কাঠামোগত শিল্পের ধারণা আর একটা মনোজগতের ধারণা, দুই মিলে তাজমহল তৈরি হয়েছে। কাজে আমার মনে হয় সংস্কৃতি এবং অবকাঠামো দুটোই পরস্পরের সাথে জড়িত। চিন্তা ছাপ করে অবকাঠামোতে, আর অবকাঠামোর দ্বারা চিন্তা প্রসারিত হয়। কাজে স্কুল কলেজ আগে যখন ছিল না, আগে লেখাপড়া হতো ঘরে ঘরে, মাত্র 17 জন লেখাপড়া জানতো যখন ইসলাম প্রচার হয়েছে। কিন্তু এখন স্কুল কলেজ হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ লেখাপড়া শিখছে। কাজে আমরা বিমাগে না আগে এই সমস্যার সমাধান করতে পারবো না। সকলকে ধন্যবাদ, যারা বলেছে তাদেরকে ধন্যবাদ, যারা বলেছে তাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।